নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী। এই পর্বের প্রথম পার্টে আমরা আলোচনা করেছিলাম ডাইব্যাক সম্পর্কে। ডাইব্যাক সম্পর্কে প্রথম পার্টে আমরা অনেক কিছুই আলোচনা করেছি এবং অনেক কিছুই জেনেছি যে ডাইব্যাক কী এবং ডাইব্যাক গাছের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। তার জন্য যদি আপনারা আগে থাকতে পদক্ষেপ না নেন, এই রোগের দ্বারা আপনার গাছ যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা জেনেছিলাম প্রথম পর্বে। আজ দ্বিতীয় পর্বে এই ভিডিওর মাধ্যমে আমরা জানব ডাইব্যাক রোগ কিসের অভাবে হয় এবং কেন হয়। যারা এখনও প্রথম পার্টটি দেখেননি, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ভিডিওটি দেখে নেবেন। ডাইব্যাক রোগ অনেক কীট পতঙ্গ, রোগ জীবাণু এবং সমস্যার ফলে কাঠের গাছের শাখা ডাইব্যাক হতে পারে। তাদের মধ্যে ছত্রাক রয়েছে যা সুবিধাবাদী প্যাথোজেন হিসাবে বর্ণনা করা হয়েছে। এই ছত্রাকগুলি সাধারণত পোষক উদ্ভিদের রোগ সৃষ্টি করতে সক্ষম হয় তখনই যখন উদ্ভিদটি দুর্বল হয়ে পড়ে বা শুরুতে চাপে পড়ে। সংক্রমণ সাধারণত ঘটে যখন গাছের পৃষ্ঠে আর্দ্রতার উপস্থিতিতে একটি স্পোর অঙ্কুরিত হয় এবং একটি থ্রেড সদৃশ ছত্রাকের গঠন ক্ষত বা লেন্টিসেলের মতো খোলার মাধ্যমে প্রবেশ করে। লেন্টিসেল মানে ছোট যে ছিদ্র থাকে সেগুলিকে বোঝায়। ক্ষত ঘাস এবং ছাঁটাই ভাঙন বা প্রাণীর ক্ষতি হতে পারে। প্রায়শই ক্যানকার এবং ডাইব্যাকের সাথে যুক্ত ছত্রাকের মধ্যে রয়েছে বোট্রিও, সফেরিয়া, নেক্ট্রিয়া এবং হোমোপসিভ। ডাইব্যাকের অন্যান্য কারণগুলির মধ্যে রয়েছে পরিবেশগত চাপ, যেমন শীতকালীন আঘাত, খরা এবং লবণের ক্ষতি, কাঠ বিরক্ত পোকামাকড়, ভাস্কুলার উইল্ট রোগ এবং ভেষজ নাশক আঘাত, মাটির সংকোচন, খনন যা শিকড়ের ক্ষতি করে, শিকড়ের ঢোলের ক্ষতি এবং শিকড়ের রোগের ফলে শাখা বা সম্পূর্ণ গাছপালা মারা যেতে পারে। ডাইব্যাক রোগের লক্ষণ। ক্যানকার এবং ডাইব্যাক ছত্রাক দ্বারা সৃষ্ট উপসর্গগুলির মধ্যে রয়েছে পাতা শুকিয়ে যাওয়া, হলুদ হয়ে যাওয়া এবং বাদামি হয়ে যাওয়া, ডালপালা এবং ডালে অন্ধকার এবং ডুবে যাওয়া জায়গাগুলি বা স্ক্যাকার, আলগা ছাল, মরে যাওয়া শাখাগুলির মধ্যে কাঠের বাদামি হওয়া এবং শাখা ডাইব্যাক। উদ্ভিদের এক বা একাধিক দিকে বা এলাকায় লক্ষণ দিতে পারে। যখন ডাইব্যাক উল্লেখ করা হয় তখন দেখুন এবং চিন্তা করুন যে স্ট্রেস ফ্যাক্টরগুলি বর্তমানে উপস্থিত হতে পারে, তবে সেইগুলিও যে গত বছর বা তার বেশি সময়ে ঘটেছে। যখন একটি ছত্রাক একটি কাঠের কাণ্ড বা শাখাকে সংক্রমিত করে তখন লক্ষণগুলি দেখা দিতে এক সপ্তাহ, মাস বা তার বেশি সময়ও লেগে যেতে পারে। নতুন রোপণ করা গাছ এবং গুল্মগুলির জন্য বিবেচনা করার বিষয়গুলির মধ্যে রয়েছে রোপণের গভীরতা, প্রথম বা 2 মৌসুমে জলের অভাব, সাইটের জন্য গাছের উপযুক্ততা মানে সূর্যের এক্সপোজার
হার্নেস জোন এবং সম্ভবত অন্যান্য কীট বা রোগের সমস্যা। সুপ্রতিষ্ঠিত উদ্ভিদের জন্য যেগুলি বছরের পর বছর ধরে স্বাস্থ্যকর বলে মনে করা হয় এবং তারপরে মারা যেতে শুরু করে, তীব্র শীতের আবহাওয়া, গত বা 2 মৌসুমে খরার চাপ, ক্ষত বা অন্যান্য কীটপতঙ্গ বা রোগের সমস্যা বিবেচনা করুন। উদাহরণস্বরূপ, উইকন প্ল্যান্ট ডায়াগনস্টিক ল্যাবে জমা দেওয়া একটি রডোডেনড্রন নমুনা স্ট্রেস এবং ছত্রাকের ডাইব্যাকের মধ্যে সম্পর্ককে চিত্রিত করে। বোট্রিও সফেরিয়া ছত্রাক সমস্যাটির সাথে যুক্ত ছিল, তবে অ্যাজালিয়া বার্থ স্কেল পোকামাকড়ের একটি উচ্চ জনসংখ্যাও ছিল, যা কেবল রস খাওয়ানোর কারণে উদ্ভিদের শক্তি হ্রাস করে না, বরং শাখাগুলিতে অসংখ্য খাওয়ানোর ক্ষত তৈরি করে। এই রডোডেনড্রনগুলিও এমন একটি স্থানে ছিল যার ফলে একটি গডউড গাছের সাথে জলের প্রতিযোগিতা হয়েছিল এবং সম্ভবত বিকেলের গরম সূর্যের সংস্পর্শে এসেছিল। গ্রীষ্মে এবং শরতের শুরুতে বা তীব্র শীতকালে শুষ্ক আবহাওয়ার বর্ধিত সময়কাল কার্যকর হতে পারে। ডাইব্যাক রোগের ব্যবস্থাপনার অনুশীলনের মধ্যে রয়েছে সঠিক উদ্ভিদ নির্বাচন, স্যানিটেশন এবং ছাঁটাই, এবং উদ্ভিদের স্বাস্থ্য বজায় রাখার জন্য ভালো সাংস্কৃতিক অনুশীলন। ল্যান্ডস্কেপের জন্য গাছ এবং গুল্ম নির্বাচন করার সময় সর্বদা কঠোরতা রেটিং, সূর্যের এক্সপোজার পছন্দ এবং হাইটের সাথে মেলে এমন পরিপক্ক আকার সহ বেছে নিন। বেশিরভাগ শোভাময় গাছপালা একটি ভালো নিষ্কাশিত উর্বর মাটিতে সর্বোত্তম কাজ করে। ক্রয় করার আগে গাছপালা পরিদর্শন করুন এবং দুর্বল, বৃদ্ধি মৃত বা মৃত অংশ বা দৃশ্যমান কীটপতঙ্গ বা রোগের সমস্যাগুলির প্রমাণ আছে এমন একটি গাছ এড়িয়ে চলুন। আকৃতি, আকার নিয়ন্ত্রণ বা উদ্ভিদের শক্তি বৃদ্ধির জন্য ছাঁটাই করার সময় সর্বদা সঠিক ছাঁটাই কৌশল ব্যবহার করুন এবং গাছের উপরিভাগ শুকিয়ে গেলে ছাঁটাই করুন। বেশিরভাগ ছত্রাকের উদ্ভিদের রোগ জীবাণুতে স্পোর তৈরি করতে এবং নতুন সংক্রমণের জন্য আর্দ্রতার প্রয়োজন হয়। ডাইব্যাক সমস্যা হলে মৃত বা মৃতপ্রায় শাখাগুলিকে ছেঁটে ফেলুন এবং সাইড থেকে সরিয়ে দিন। 10% ঘরোয়া ব্লিচ, 70% অ্যালকোহল বা একটি জীবাণুনাশক পণ্য ব্যবহার করে কাটার মধ্যে ছাঁটাই করার সরঞ্জামগুলিকে জীবাণুমুক্ত করুন। ব্লিচ ব্যবহার করা হলে মরিচা প্রতিরোধ করতে ধুয়ে ফেলুন। অনেক গাছের জন্য শুষ্ক মরশুমে দেরিতে ছাঁটাই করার একটি ভালো সময়। বসন্তের ফুলের গাছ এবং গুল্মগুলির জন্য ফুলের কুঁড়ি অপসারণ এড়াতে ফুল ফোটার পর পর্যন্ত অপেক্ষা করুন। উদ্ভিদের সুস্বাস্থ্যের প্রচার করে এমন সাংস্কৃতিক অনুশীলনগুলি তাদের রোগের সংবেদনশীলতা কমাতে খুবই গুরুত্বপূর্ণ। সর্বোত্তম পন্থা হল মাটি পরীক্ষা অনুযায়ী সার দেওয়া। গরম, শুষ্ক আবহাওয়ার বর্ধিত সময়ের মধ্যে সপ্তাহে 1 বার বা 2 বার গভীরভাবে জল দিন। ঘন ঘন হালকা জল দেওয়া
যা শুধুমাত্র মাটির পৃষ্ঠকে আর্দ্র করে তা উপকারী নয়। এই সমস্যা নিয়ন্ত্রণের জন্য ছত্রাকনাশক সুপারিশ করা হয় না। বয়স হলেও কিন্তু গাছের ডাল শুকিয়ে যায়, তবে সেটা যদি অনেক দিনের পুরনো হয়। যদি গাছের বয়সজনিত কারণে শুকিয়ে যায়, সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। এই রকম ক্ষেত্রে আপনার গাছ পুরো সুস্থ থাকবে, মানে আপনার গাছে কোনো রোগজনিত লক্ষণ থাকবে না। নির্দিষ্ট কোনো লক্ষণ ছাড়াই গাছের স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে। গাছ ঝিমিয়ে পড়ে এবং উপর থেকে নিচের দিকের ডাল শুকনো হতে শুরু করে। গাছের পাতা ফ্যাকাশে হলুদ হয়ে ঝরে যায়। তখন গাছে আর নতুন করে ফল, ফুল বা পাতা গজায় না। এই সময় গাছের গোড়ায় মাটি শুকোতে চায় না। জল দিলে তা গাছের গোড়ায় জমে থাকে। তাতে প্রাথমিক এই লক্ষণগুলি দেখে যদি তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়া যায়, তাহলে হয়তো আপনার গাছটি বেঁচে যেতে পারে। অতিরিক্ত আক্রমণ হলে তখন গাছটি তুলে ফেলে দেওয়াই ভালো, তাছাড়া আর কোনো উপায় নেই। কম আক্রমণ হলে শুকনো গাছের ডাল কেটে দিতে হবে এবং গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। তার পাশাপাশি খেয়াল রাখতে হবে যে গাছের গোড়ায় যেন জল না জমে থাকে। যদি বছরে 2-3 বার বর্দ মিক্সচার দেওয়া যায়, তাহলে এই রোগ কিছুটা ঠেকানো যায়। আজকের আলোচনা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পান।